বৃত্তাকার নৌপথ যেটা আমাদের ছিল সেটাকে যদি সচল করা যায়, কিন্তু সচল করার আগে কেন ১২২ কোটি টাকা খরচ করেও এটা সফল হলো না, এটা আগে আইডেন্টিফাই করা দরকার। একটা খুবই ইন্টারেস্টিং খবর, সেটা হচ্ছে ঢাকাকে ঘিরে বৃত্তাকার নৌপথে ১২২ কোটি টাকা গচ্চা আবার চালুর উদ্যোগ। সেখানে এই যে ব্যয় হয়েছে ১২২ কোটি টাকা, সেখানে আয় হয়েছে ২,৫২,০০,০০০ টাকা। ল্যান্ডিং স্টেশনগুলো যেন ভূতের বাড়ি। সদরঘাটে পড়ে আছে ওয়াটার বাস। রাজধানীর আমিনবাজার সেতুর গাবতলী অংশের পাশ দিয়ে বেড়িবাঁধ সড়ক গেছে আশুলিয়ার দিকে। সেই সড়ক ধরে ১৪ কিলোমিটারের মতো যাওয়ার পর তুরাগ নদীর তীরে একটি ল্যান্ডিং স্টেশন পাওয়া যায়। ল্যান্ডিং স্টেশন হলো নৌযান থামার স্থান। দোতলা ভবন, পল্টুন এবং পল্টুন যাওয়ার সিঁড়ি, এই ৩ মিলে ল্যান্ডিং স্টেশন। ল্যান্ডিং স্টেশনে একসময় সরকারি ওয়াটার বাস থামতো। যাত্রীরা তাতে যেতেন সদরঘাটে, অর্থাৎ সেই আমিনবাজার গাবতলীর অংশ থেকে যাইতে হচ্ছে সদরঘাট। ল্যান্ডিং স্টেশনে একসময় সরকারি ওয়াটার বাস থামতো, যাত্রীরা তাতে যেতেন সদরঘাট। খরচ কম, যানজট নেই, সাশ্রয়ী এবং স্বাচ্ছন্দ্যের যাত্রা, সব ঠিক আছে। সরজমিনে গত সোমবার দেখা যায় ল্যান্ডিং স্টেশন ভবনের ফটককে তালা, তবে ভেতরে কেউ নেই। পল্টুন ঘিরে কচুরিপানা, দেখেই বোঝা যায় সেখানে বহুদিন নৌযান আর থামেনি। সেবাটি চূড়ান্তভাবে বন্ধ হয়ে গেছে ২০১৬ সালে। আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত ওয়াটার বাস সেবা ছিল ঢাকাকে ঘিরে বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনার অংশ। বর্তমান সরকার বন্ধ হয়ে যাওয়া এই সেবা আবারও চালুর উদ্যোগ নিয়েছে। ২রা আগস্ট প্রধানমন্ত্রী এক বৈঠকে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ সচল করার নির্দেশ দেন। নদীগুলোর দূষণ প্রতিরোধ, শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নদীর নাব্যতা, পানি প্রবাহ স্বাভাবিক রাখার কথাও বলা হয়েছে। প্রশ্ন উঠছে, অতীতে শত কোটি টাকার খরচের পর যে প্রকল্প ব্যর্থ হয়েছে, সেই সেবা আবার চালু করলে কি লাভ? এইটা একটা বড় প্রশ্ন। আগে কি কি কারণে এটা সফল হয়নি? পরিকল্পনাটা বা পুরো এই যে বৃত্তাকার নৌপথ ঢাকা শহরকে ঘিরে, এটা পৃথিবীর বহু জায়গায় আছে। আমি প্রায় থাইল্যান্ডে আসি। থাইল্যান্ডে কল্পনা করতে পারবেন না এত আধুনিক সিটি, কিন্তু এই যে ওয়াটার বাসে করে চলাচল সাধারণ মানুষের জন্য অত্যন্ত একটা খুব আরামদায়ক জার্নি। কোনো যানজট নেই, কোনো কোলাহল নেই। আপনি যেখানেই যাবেন ২০ বাত সমানে চলছে। একদম শহরের ভেতর দিয়ে বিভিন্ন অংশে, মানে চারপাশ তো দূরের কথা, শহরের ভিতর দিয়েই আছে অসংখ্য ওয়াটার বাস। সেখানে আছে সড়ক, সড়ক পথ, তারপরে হচ্ছে মেট্রো রেল, সব ধরনের পথ এবং ফ্লাইওভার তো আছেই। অথচ মানে ব্যাংককের যেই জনসংখ্যা, ঢাকার জনসংখ্যা কিন্তু আরো বেশি। তারপর আমাদের ওই নির্ভর কিন্তু মূলত সড়ক আর অল্প কিছু ফ্লাইওভার। আভ্যন্তরীণভাবে কোনো মেট্রো রেল নাই। মেট্রো রেল আমাদের একটাই চালু হয়েছে, কিন্তু সেটার বিস্তৃত শাখা প্রশাখা নেই। আর মানে ওয়াটার বাস ভেতর থেকে বা বৃত্তাকার নাই, একেবারেই নাই। তো এখন এখন পর্যন্ত আমাদের দেশে এই শুধুমাত্র সড়ক আর মেট্রো রেল এইটার উপর নির্ভরশীল মূলত। এখানে যদি এই বৃত্তাকার নৌপথ যেটা আমাদের ছিল সেটাকে যদি সচল করা যায়, কিন্তু সচল করার আগে কেন ১২২ কোটি টাকা খরচ করেও এটা সফল হলো না, এটা আগে আইডেন্টিফাই করা দরকার। কেন আমরা মানুষজনকে এই নৌপথে, পানিপথে, ওয়াটার বাসে চলাচলের জন্য আকৃষ্ট করতে পারলাম না? আমাদের ব্যবস্থাপনা ত্রুটি কি? এই ত্রুটি বিচ্যুতি যদি চিহ্নিত না করে এটা চালু করা হয়, পরিণতি একই হবে। একটা কথা মনে রাখা দরকার, কোনো সরকার যখনই আসে তখন বহু মানুষ আছে ধান্দাবাজরা,
তারা নতুন নতুন প্রকল্প এনে হাজির করে এবং সেই প্রকল্পের পক্ষে এমন সব যুক্তি দেয়, শুনলে মনে হবে না জানি বাপরে বাপ কি এমন একটা বিষয় নিয়ে আসলো। তো এখন সেটা অনেকে বুঝে হোক না বুঝে হোক ওই প্রকল্পের ফাঁদে পা দেয়। আমরা যেন তেমনটা আর না করি। এটা একটু সতর্ক থাকা দরকার।